মুঠোফোনটা হাতে নিয়ে বোনের বিছানায় গা এলিয়ে দিল উমাইর। ভীষণ ক্লান্ত সে। আর যদি দুরান্তের ওই ললনাকে মন না দিত তবে হয়তো নিজের মৃত্যু কামনা করত, কিন্তু তার মন চায় এক টুকরো প্রশান্তি। ওই যে ওই মেয়েটা তাকে পৃথিবীর সব প্রশান্তি এনে দেবে। ফোনের পর্দায় সময় দেখলো সে রাত 2:38। ইচ্ছে করলো তার মহারানীর সাথে কথা বলার। এত রাতে নিশ্চয়ই সে ঘুমে বিভোর। নিজের মনটার সাথে বিদ্রোহ করে টিকতে পারল না উমাইর। যেন কোনো এক অজানা শক্তি তার হাতের মুঠোফোনটা তুলে দিচ্ছে বারবার। সেও অবুঝের মতো এত রাতেই কল করে বসলো আভিয়ার যোগাযোগ নাম্বারে। সে জানে ওপাশ থেকে এখন কোনো জবাব আসবে না, কিন্তু না, তাকে অবাক করে দিল ওপাশের মানুষটা। ঘুম ঘুম কণ্ঠে শুধালো, কে? বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল উমাইরের। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। বিলম্ব না করেই জবাব দিল, উমাইরে বলছি মহারানী। তন্দ্রাভাব খানিক হালকা হতেই আফিয়া বলল, কয়টা বাজে? ওপাশ থেকে জবাব এলো না। ছুটে এলো এক নাম না জানা অনুভূতির আবেশ। মহারানী, আমি বাবাকে নিয়ে শুক্রবার আসব, সাথে তোমার জ্যৈষ্ঠমশাই কেউ নিয়ে আসব। উনি তো আমাদের চিনে। আবার একটু শান্তি চাই, মানসিক শান্তি। শুধু আমার না, সবাই থেকেও নেই মহারানী। আগামীকাল বাদে পরশু শুক্রবার নিশ্চয়ই তোমার জ্যৈষ্ঠ খবরটা তোমার বাবাকে জানাবেন। আমার হবে না তুমি? আভিয়ার কণ্ঠস্বরে তেজ আজ পাওয়া গেল না। ঘুম ঘুম ভাবটা এতক্ষণ উবে গেছে। ওই যে বাইক থেকে সে ঝিঝি পোকা ঝিঝিরে আওয়াজটা শুনতে পাচ্ছে নিজের বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ। শুধু জবাবটুকু জানালো, জেঠুমনি কল দিয়েছিল আব্বুকে। কি কথা হয়েছে জানি না, আপা জানে। রাত্রি 12টার পর কল এসেছিল জেঠুমনির। উমাইর সবটা শুনলো নীরবে। তবুও তার অজানা আশঙ্কা, অহেতুক দুশ্চিন্তা, আবার সেই একই প্রশ্ন। আমার হবে না মহারানী। আফিয়ার নিজের চারপাশে ঘেরা কঠিন আবরণটার ভেতরে থাকা কোমল হৃদয়টা উদ্বেলিত হলো। স্বভাবসিদ্ধ আচরণটা এড়িয়ে এসে কণ্ঠস্বরে শীতলতা এনে জবাব দিল, আল্লাহ চাইলে হব। সত্যিই তো, আল্লাহ না চাইলে কিছুই হবে না। নিজের অস্থিরতা কমানোর জন্য উমাইর এবার বলল, আমার ভীষণ অস্থির লাগছে এই মুহূর্তে। বোরওয়ালার সান্নিধ্য প্রয়োজন। তুমি ঘুমাও, আমি রাখছি। কান থেকে ফোনটা নামিয়ে উমাইর উজু করার জন্য এগোতেই মনে হলো বোনের ঘরে আছে সে। ছোট বোন হলেও তার ব্যক্তিগত যা কিছুই থাকা অসম্ভব কিছু নয়। তাই সব চিন্তা বাদ দিয়ে নিজের ঘরের দিকে এগোলো সে। যাওয়ার আগে বোনকে ডেকে নিজের ঘরে যেতে বলতে ভুলল না। ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে আপিয়া ভাবছে সে স্বপ্ন দেখছে। ঘুম ভেঙে গেলেই যেন সব গুলিয়ে বালির মতো উবে যাবে। উমাইরের এই ছোট্ট আলাপনের পর ঘুম আর আসবে বলে তার মনে হয় না। তবুও ক্ষীণ আলোয় মাথার উপরে ঘোরা সিলিং ফ্যানটার পানে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ওই যে ফ্যানের প্রতিটা ঘূর্ণায়নের ভাঁজে নিজের অনুভূতি মিশিয়ে দিচ্ছে বোধ হয়। খানিক্ষণ এপাশ ওপাশ করে যখন ঘুম এলো না, বিছানা ছেড়ে বেরিয়ে এলো দাওয়ায়। শীতল বাতাসটা ঢেউ খেলিয়ে এসে ছুঁয়ে দিচ্ছে তাকে। হাসনাহানা সুবাসটা সে মোহিত হয়ে উঠল যেন। কি মোহনীয় ঘ্রাণ! ইজি চেয়ারটায় গা এলিয়ে দিতেই শীতল পবনের ছোঁয়ায় বিষণ্ণ অনুভব বদলে গিয়ে ভালো লাগা ভর করেছে তাকে। সন্ধ্যেতে তার জ্যাঠমশাই কল দিয়ে জানিয়েছে উমাইর আসবে বাবাকে নিয়ে। ভুইয়া বাড়ির ছোট রাজকন্যার জন্য ওই যান্ত্রিক শহরের এক কোণে থাকা রাজপুত্র কাবু হয়েছে। নিজের ভাইয়ের কাছে আতপাত শুনলেন রইস ভুইয়া। উমাইরের বাবার সাথে সখ্যতা আছে রকিব ভুইয়ার। সেই সুবাদে কনের বাবার কাছে প্রস্তাব পাঠাতে বেগ পেতে হয়নি আফনান সাহেবের। তিনি অনুরোধ করেছেন শুক্রবারে যেন ছোট পরিসরে বিয়ের আয়োজনটা করা হয়। যে ছেলেটা শৈশব কৈশোর তারুণ্য কেটেছে বাবা মায়ের অবহেলা পেয়ে, তাকে অন্তত নিজের অর্ধাঙ্গিনী নির্বাচনে সবটা উজাড় করে দিতে চান। রকিব ভুইয়ার কাছ থেকে যোগাযোগ করার নাম্বারটা নিয়ে তিনি নিজে কল দিয়ে অনুনয় বিনয় করে নিজের পুত্রের জন্য আবদার করেছেন রাজকন্যাকে। একজন পিতার আবদার অগ্রাহ্য করতে পারেননি রইস ভুইয়া। স্ত্রীর সাথে আলোচনা করে যখন আফিয়ার মতামতের জন্য তার ডাক পড়তে যাচ্ছিল, ঠিক তখনই তাইয়া হাজির হয়েছিল সেটাই। বোনের সাথে খুনসুটি করার এই সুযোগটুকু মোটেও হাতছাড়া করল না সে। বাবা মাকে অনুরোধ করে পুরো ব্যাপারটা রেখেছে সহোদরের অজ্ঞাত। পরিকল্পনা মাফিক বোনকে পুরো ব্যাপারটা অনুপরিমাণ জানতে দেয়নি সে। অথচ নিজের ভেতরটা খুশিতে আটখানা। নিজের ভালোবাসার মানুষটাকে অন্তত নিজের করে পাচ্ছে ছোট এই বোনটা। নিশাচরের ন্যায় তাহিয়া তখনও বসেছিল দাওয়ার পূর্ব কোণে। আপিয়া এসে বসেছিল অন্য পাশে।
উঠোনে জ্বলা ঝলমলে আলোতে বোনকে দেখে তাহিয়া শুধালো। কি রে, ঘুমোসনি? বোনের কণ্ঠস্বর নিজের কর্ণগোচর হতে আফিয়া আমতা আমতা করে বলল। তুই ঘুমাসনি কেন আপা? বোতলজাত তেলগুলোতে পরিমাণ ঠিক করতে করতে ঘুম প্রায় ঢলে পড়েছিল তাইয়া। বোনের ছুড়ে দেওয়া প্রশ্নের জবাবে বলল। এই যে তেলের মাপটা চেক করছি। বোনের পাশে বসে আদরের বিড়াল ছানার মতো গা ঘেঁষা হয়ে আফিয়া বলল। চা বানাই? আফিয়ার কথাটা শুনতেই তাহিয়া শব্দ করে হেসে দিল। হাসিটা কোনো মতে সামলে নিয়ে জবাব দিল। দেখা যাবে গরম চা নিয়ে আবার ক্রাশ করবি, নিজেও পড়বি, আমাকেও পড়াবি। তার চেয়ে ভালো হবে মুড়ি নিয়ে আয়, সাথে গুড়। কতক্ষণ চপর চপর করে চিবোলে ঘুম চলে যাবে, হাতের কাজটাও শেষ হবে। আফিয়া বোনকে চিমটি কেটে মুখ ভেঙচি দিয়ে চলে গেল রান্নাঘরে। চা না খেলে মোটেও স্বস্তি পাবে না সে। রান্নাঘরে খুটখাট শব্দের সাথে ভেসে আসছে আফিয়ার গুনগুন গান। তাইয়া কান খাড়া করে শুনলো। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গিলটাতে টাকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায়, হায় খুকুয়াই, হায় খুকুয়াই। গানটা শুনতেই বুকের ভেতরটা ধক করে উঠল তাইয়ার। এই তো এতদিন বাবা রাজকন্যা হয়েছিল ঘর আলো করে, আর 15 দিনের ব্যবধানে দুই বোনই নতুন সংসারে যাবে। বাবা মা ভাইকে ছেড়ে কিভাবে থাকবে? মেঝেতে বসে খাটের কিনারায় কপাল ঠেকিয়ে বসে আছে সায়ান। বুকের ভেতর চাপা যন্ত্রণাটা কাউকে দেখাতে পারছে না সে। তার ভাবনায় এক নতুন কিছু। কিভাবে মানিয়ে নেবে তার জীবনের সাথে, মিশে যাওয়া মানুষটার সাথে। এই মায়াবিনী স্মৃতিভ্রম হওয়ার আগ পর্যন্ত এই মানুষটার সাথে তো ছলনা হবে। সে সব সময় চাইতো যে মানুষটা সহধর্মিণী হবে, তাকে সে ভীষণ ভালোবাসবে। কিন্তু তার চাওয়াতে কোথায় যেন ঘাটতি ছিল মনে হয়। নয়তো তার হবু অর্ধাঙ্গিনীকে সে এক নজর হলেও তো দেখতো। কোনো এক অপরিচিতা তার মনে বসত কেড়েছে। অচেনা এক অনুভূতির জন্য সে নিজের হবু স্ত্রীর প্রতি আক্রোশ রাখছে। কোনোদিনই কি দেখা হওয়া সম্ভব নয়? সায়ান দুহাতে নিজের চুল মুঠি করে ধরল। নিজের ভাগ্যের রূপ নিয়ে উপহাস করছে ছেলেটা। সে কতজনকে বলতো, প্রেম ভালোবাসা অযথা প্যারা দেয়, বিয়ে করে বউকে ভালোবাসবি বেটা, দেখবি মনে কোনো অশান্তি নাই, হারানোর ভয় নাই। অথচ আজ হারানোর বেদনায় ব্যতীত সে। তার মনে নতুন প্রশ্ন জেগেছে। আচ্ছা, বিয়ের পর যদি তার দেখা পাই আমি, তখন কি করব আমি? এই মানুষটাকে ঠকানোর অধিকার আমার নেই, কিন্তু আমি তো চাইছি এই মানুষটার কথা ভাবতে। অপরিচিতাকে ভেবে নিজের পাপের পাল্লা ভারী করছি, তবুও কেন সামলাতে পারছি না। উন্মাদের মতো জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলো সায়ান। দ্রুত পায়ে নিজের ঘর ছেড়ে বাইরের উঠানে এসে দাঁড়ালো সে। মাথার উপরে অসীম আসমানে আর ঝলমলে পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না ঠিকরে ঠিকরে যেন তাকে রাঙিয়ে দিচ্ছে। ঘন নিশীতে আকাশটা মিশমিশে কালো হাওয়ায় ছিল, কিন্তু সোনালি থালার মতো চাঁদটা ওই আধার ছাপিয়ে অম্বরটাকে সোনা রঙা বানিয়ে দিয়েছে। অধিক মনক্ষুণ্ণ হলো সায়ানের। কই, চাঁদটাও তো আজ তার বিপক্ষে। কেন আকাশটা আজ অমাবস্যায় ছেয়ে গেল না? অনায়াসে দুঃখ লোকানো যেত। সায়ান আকাশের পানে তাকিয়ে শুধালো। দুঃখ পোড়ানো যায় না? ভোর হতে না হতেই তাহিয়া তার মায়ের সাথে কাজে লেগেছে। বাড়ি শুধু মহিলাদের ছুটোছুটি শুরু হয়ে গেছে। গতদিন সায়ান্নের পূর্বেই তামিল বাবার পক্ষ থেকে সকলকে নিমন্ত্রণ জানিয়েছে। সকলকে অনুরোধপূর্বক জানিয়েছে কারো কোনো উপহার আনা নিষিদ্ধ, শুধু মানুষগুলোর উপস্থিতি কাম্য। আর কাছের মানুষগুলোকে রইস ভূয়া মুঠোফোনে নিমন্ত্রণ জানিয়েছে। বাড়ি জুড়ে সাজ রব। চাচি, খালা এবং মামিদের সাথে ছুটোছুটে কাজ করছে তাহিয়াও। সবাই তো হই হই করে কাজে এগিয়ে নিচ্ছে প্রায়। শহর থেকে আসা চাচাতো ভাই বোনেরা তো ঘর সাজানোর কাজে হুমড়ি খেয়ে লেগেছে যেন। আফিয়া ঘুম থেকে জেগেই রীতিমতো চমকালো। সকাল সকাল অতিথিদের জমায়েত প্রত্যক্ষ করে সে শুধালো। বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? তোমরা এলে অথচ একবারও জানালে না তো। হাসি মুখে সবে জবাব দিতে যাচ্ছিল সুনয়না, সম্পর্কে ছোট চাচিমা তার। কিন্তু তার আগেই কুহিলি এসে বলল, বিয়ে লেগেছে, পাত্রপক্ষ দেরি করতে রাজি নয়, তারা আজই কোণে নিয়ে যেতে চায়। আফিয়ার দুই নয়ন বেয়ে দরদরিয়ে জল গড়ালো। ওই যে রান্নাঘরের সামনে দাঁড়ানো বোনটাকে দেখে মনটা আরো ব্যতীত হলো। ছুটে গিয়ে জাপটে ধরলো বোনকে, বিলাপের স্বরে বলল, আজকেই তোকে বিয়ে দিলে আমি কার সাথে থাকবো আপু?
বলে অধিক শব্দ করে আর্তনাদ করে উঠল মেয়েটা। বাড়ির সবাই চমকে গিয়ে চোখ বড় করতেই বোনকে বুকে চেপে ধরে তাইয়া ইশারা করলো চুপ থাকার জন্য। সবাই ব্যাপারটা তখনও ধরতে পারেনি। রুমকিকে আড়ালে টেনে নিয়ে কুহিরি বলল, ওকে সারপ্রাইজ দেব বুঝলে। ওকে কিছু বলিনি, ও জানে তাহিয়ার বিয়ে, ওভাবেই চলতে থাকুক। চাচির কথা শুনে রুমকি ঠোঁট টিপে হেসে কাঁদো কাঁদো স্বরে বলল, হ্যাঁ রে আপামনি, আসলেই তো তুই একা হয়ে যাবি, এখন কি হবে? রুমকির উচ্চারিত প্রতিটা শব্দে আভিয়ার বুকটা কেঁপে উঠছে। সে কি কান্না জুড়েছে মেয়েটা? সবাই বেকুবের মতো দেখছে দাঁড়িয়ে আগামাথা, কিছুই তারা উপলব্ধি করতে পারছে না। তাইয়া বোনকে টানতে টানতে ঘরে নিতে কুহিলি বলল নিচু স্বরে, আরে ওর বিয়ে, এটা ওকে বলি নাই। তাহিয়া বলল, ওকে সারপ্রাইজ দিবে। কথাটা শুনতেই সকলে কপালে হাত চাপড়ে নিজেদের বোকামি প্রকাশ করলো। শোনায় না তো বলেই ফেললো, ভাবি তো বেশ চালাক। ভাবি বলেছে বিয়ে লেগেছে, পাত্রপক্ষ দেরি করতে চায়নি, অথচ কার বিয়ে লেগেছে সেটা বললো না। ভাবি তো সত্য কথাই বললো। হাসির রোলটা খানিকটা সুউচ্চ হলো বটে। রাবিদ এগিয়ে এসে কোহিলীকে বলল, কাকিমা, চাচ্চু বলেছে ঘিয়ের কৌটা দেওয়ার জন্য। বাবর জিল্লা হু হুল্লা লাগিয়েছে সেখানে। তাহমিদ ঘি নিয়ে এগিয়ে গিয়ে বলল, তুমি জিরিয়ে নাও ভাইয়া, আমি দিয়ে আসছি। উঠোনের মাঝে দাঁড়িয়ে রাফিদ, পাখিদের কলতান, ওই দূর আকাশের ঝলমলে নীলিমাতে ছেলেটা দু হাত মেলে আজলা ভরে শ্বাস নিল। আর চোখে তাকালো তাহিয়ার দিকে, চাপা দীর্ঘশ্বাস বুকে জমা। কখনো মুখ ফুটে বলিনি ভালোবাসার কথা, চেয়েছিল চাকরি পেয়ে আবদার করবে তাকে। তার আগে পারিবারিকভাবে নিজেকে জড়াতে হয় বিয়ের বন্ধনে। মাথা নুয়ে নিল জমিনের দিকে। কি হতো এই চঞ্চলা তার ঘরিণী হলে? সেই তো অজানা কোনো পুরুষের ঘর আলো করে দেবে নির্ঘাত। আর মনে ভাবল, সৃষ্টিকর্তা ভাগ্য অমিল রেখেছে সাক্ষাৎ মেলায়। খানিক আফসোস বুকে চাপা না থাকলে যেন জীবন পূর্ণ হয় না। তাহিয়ার হাস্যোজ্জ্বল বদলখানায় অপলল তাকিয়ে দেখলো রাফিদ, কি মিষ্টি দেখতে লাগছে। পরেক্ষণেই মনে হলো তার অন্তঃসত্ত্বা অর্ধাঙ্গিনীর আদলটা। তারই তো সন্তানের মা হতে চলেছে সে। মাথা থেকে সব অতীত সাময়িক ছুটি দিয়ে রাফিদ মৃদু এসে প্রশ্ন করলো তাহিয়াকে। হঠাৎ করে আফিয়ার বিয়ে ঠিক হওয়ার কারণ কি রে? তাহিয়া কি যেন ভাবলো, নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পেল না সে। কাঁধ উঁচিয়ে ঠোঁট পাকিয়ে জবাব দিল, জানি না, এমনি। সেই বাচ্চামো, সেই নির্লিপ্ততা আজও তাহিয়ার আচরণে খুঁজে পেল রাফিদ। হাসলো নীরবে। তাহিয়ার ছুটান্ত গতিতে অক্লান্ত সে। উর্মি এবং উসমান পুরোদস্ত তৈরি হয়ে জ্যাঠা এবং ফুপুদের তাগাদা দিচ্ছে তৈরি হবার জন্য। আফনান সাহেব বড় ছেলের দেওয়া সাদা পাঞ্জাবি এবং সাদা পায়জামায় সেজেছে। নিজের অভিমানের চাদর সরিয়ে উমায়ের গিয়েছিল মায়ের কাছে স্বর্ণরঙা শাড়ি নিয়ে। নিজে পছন্দ করে মায়ের জন্য কিনেছিল। ভাই বোন সবার জন্য কিনেছিল স্বল্প সময়ে। শুধু মায়ের শাড়িটা খুঁজতে খুঁজতে ঘাম জড়িয়েছে নিজের। মায়ের হাতে সেরা শাড়িটা তুলে দিতে চেয়েছিল সে। শাড়িটা নিয়ে মায়ের পাশে বসে কোমল স্বরে বলেছিল, আম্মু, আপনার জন্য শাড়িটা এনেছি। সবাই তৈরি হচ্ছে, আপনিও তৈরি হয়ে নিন। আজ তো শুক্রবার, আপনার ছুটির দিন বিবেচনা করেই বাবা তারিখ দিয়েছে। নাফিসা রহমানের ঠোঁটের কোণে তার ছেলের হাসি। বেশ অনাগ্রহের স্বরে জানালেন, আমি যাব বলিনি তো। তোমার বাবা আর তোমার দাদু ঠিক করেছে সব কিছু। ভীষণ ভালো অভিনয় তোমার। ছোটবেলা থেকে আমার কাজ নিয়ে তোমার যত অভিযোগ, এই যে তোমার দাদু, বাবা, যেটা ফবিরা মিলে তোমার ব্রেইন ওয়াশ করেছে, আর তুমি জাস্ট আনকালচারদের মতো গিয়েছো। আধুনিকতা শিখোনি। উমায়েরকে প্রতিটা সময় এভাবে তার ছেলের শিকার হতে হতো মায়ের কাছে। কৈশোরে তো একবার রীতিমতো মানসিক চাপে সে জর্জরিত হয়ে গিয়েছিল। দিন 15 হসপিটালের বিছানায় কাতরাতে হয়েছিল। ছেলেটাকে আজও সেভাবে কথার বানে পিষে দিল নাফিসা রহমান। শুধু কথাগুলো বলেই থামলো না, উমায়ের হাতে থাকা শাড়িটা টেনে নিয়ে ছুঁড়ে মারল। নির্বাক তাকিয়ে কেবল দেখে গেল উমায়ের। ঠিক তখনই আফনান সাহেব এগিয়ে এসে ছেলের হাত ধরে টেনে তুলে নিয়ে গেলেন বসার ঘরে। ছেলেটা কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। আফনান সাহেব সুউচ্চ স্বরে সবাইকে বললেন, নাফিসা যাবে না। আমি চাই না কেউ গিয়ে তাকে অনুরোধ করুক। আমার সন্তানকে যে মানসিকভাবে মেরে দিয়েছে, তবুও উমাইর তাকে অনুরোধ করেছে। তার দায়িত্ব সে পালন করেছে।
এবার সবাই চলো, দেরি হচ্ছে। বসার ঘর থেকে আফনান সাহেবের বলা প্রতিটা কথা নাফিসা রহমানের কর্ণগোচর হয়েছে স্পষ্টভাবে। তিনি ক্রোধে ফুঁসছেন। একবারও তাকিয়ে দেখলেন না সন্তানের মলিন আদলখানা। শুভ্র সাদামাটা পাঞ্জাবিতেও একেবারে রাজপুত্র মনে হচ্ছিল ছেলেটাকে। তার এই শুভ যাত্রায় মায়ের আশীর্বাদটুকুও জুটল না। উর্মি এগিয়ে এসে ফিনফিনে পাতলা টিস্যু দিয়ে ভাইয়ের মুখ মুছতে মুছতে বলল, ভাইয়া মন খারাপ করিস না, আমরা তোকে এত ভালোবাসি, তবু কেন তুই নিজেকে একা ভাবিস? ওসমানও ভাইয়ের কাঁধে ভরসার হাত রেখে বলল, তুই না আমাদের স্ট্রং হিরো। সামনের দুটো গাড়িতে জ্যাঠা এবং ফুফুরা চড়ে বসেছে, পেছনের গাড়িটায় তারা 3 ভাই বসেছে। আফনান সাহেব মায়ের সাথে প্রথম গাড়িতেই বসেছেন। হেলে দুলে গাড়ি এগোতে শুরু করলো। সকল বিষণ্ণতা উবে গিয়ে নিজের প্রেয়সীকে নিজের করে পাওয়ার অনুভূতিটা প্রকট হলো উমাইরের। চোখ জোড়া বন্ধ করে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করলো সে। গাড়ির গতি বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে, সেই সাথে বাতাসের ঝাপটাটা মনটাকেও শীতল করে দিচ্ছে। রাস্তার ধার ঘেঁষে এগিয়ে চলছে গাড়ি। কানে এলো বোনের মিষ্টি স্বরধ্বনি। ভাইয়া আকাশটা কি সুন্দর লাগছে। আমার গাড়িতে উঠলে সবচেয়ে বেশি ভালো লাগে এই গাছগুলো পিছনে ছুটে যাওয়া দৃশ্যটা। ওসমান ফিসফিসিয়ে বোনের কানে বলল, আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন গাড়ি কোনো গার্লস স্কুল বা কলেজে ক্রাশ করে। আমার বউটা জানি কোথায় আছে। ঠাস করে ভাইয়ের হাতে থাপ্পড় লাগিয়ে দিল উর্মি। উমায়ের ভাইয়ের বলা প্রতিটা শব্দ স্পষ্ট শুনলেও না শোনার ভান করে মিটমিট করে হাসছে। ওসমান বোনকে কপট রাগ দেখিয়ে বলল, আর একবার মারলে কিন্তু তোর মেকআপে কাদা মাখিয়ে দিব ভূতনি। উর্মিও দম নেয় না, পাল্টা জবাব দিল সেকেন্ড পার হওয়ার আগেই। আর তোর জেল দেওয়া চুল আমি বলদ কাটিং করে দেব বন্ধু, একদম আমার সাথে ঝামেলা করতে আসবি না। উমায়ের ভাই বোন দুটোকে নিয়ে যেন মহাবিপদে ফেসে গেল। ক্ষণিকে ক্ষণিকে দুজন সাপে নেউলে যুদ্ধ বাঁধিয়ে দেয়। দুজনের হাতাহাতিতে 2-1 কিল তার গায়েও লাগছে। উমায়ের খানিকটা গম্ভীর কণ্ঠে আদেশের স্বরে বলল, থামতে বলেছে ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান দমে গেল। আঙ্গুল তুলে বোনকে শাসিয়ে বলল, শুধু ভাইয়ার জন্য বেঁচে গেলি। উর্মি ঠোঁট কোমড়া করে অনুযোগ রাখলো ভাইয়ের কাছে। ও সবসময় আগে খোঁচা মারে ভাইয়া। উমায়ের মৃদু হেসে বোনকে বলল, বকে দিব। ওসমান হাই তুলে ভাইয়ের কাঁধে মাথা রেখে মুখ বেঁকিয়ে উর্মিকে বলল, ও সবসময় আগে খোঁচা মারে ভাইয়া। উমায়ের ইশারা করে বোনকে শান্ত থাকতে বলল। তবুও 2 ভাই বোনের ইশারা যুদ্ধ চলে যাচ্ছে। তাহিয়া ব্যস্ত যখন আনুষঙ্গিক কাজে, তখনই আপিয়াকে নিয়ে সবাই মেতেছে আনন্দে। ব্যাপারটা ভালো ঠেকলো না তার কাছে। অতিথি সমাগম ছাপিয়ে বোনের পাশে গিয়ে বসলো। অজানা আশঙ্কা মনে। পুকুর ঘাটে সবাই গোসলের পানি তুলছে। সুনয়না বারবার মেয়েকে বলছিল, তোরা গিয়ে আফিয়াকে নিয়ে আয় তাড়াতাড়ি, বরপক্ষ চলে আসবে তো। লক্ষণ সুবিধার মনে হলো না, কেমন চাপা স্বরে বোনকে বলল, তোর বিয়ে অথচ তুই এখনো কাজ করছিস আপা? সবাই ওখানে আবার গোসলের কথা বলছে কেন? তাইহার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। বোনকে আর একবার কাঁদানোর খায়েশ জেগেছে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকানোর ছল করে জবাব দিল, আমার বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখবি তোর কপালও আমার মতো হবে। কাউকে বলিস না আমি যে তোকে বলেছি। বাবা তোর বিয়ে ঠিক করেছে আজকে, তুই অমত করবি তাই কিছু বলেনি। চমকে উঠল আফিয়া। এক ঝটকায় উঠে দাঁড়ালো, কাপা স্বরে বোনকে শুধালো, পরশু রাতে জেঠু আব্বুকে কল দিয়ে কি বলেছে? আশেপাশে তাকিয়ে অভিনয়ের পূর্ণতা টেনে তাহিয়া বলল, উমাইরের কথা বলেছিস? বাবার মত নেই, যেহেতু কল দেওয়াতেই তো বাবা হুড়োহুড়ি করে বিয়ে ঠিক করে দিল। শুভ্র আদলখানা কেমন বিষাদে ছেয়ে গেছে আফিয়া। নাকের ডগা রক্তাভ হয়ে উঠেছে, নয়ন জোড়ায় তরতর করে জমে উঠেছে অশ্রু। আচমকা ফুপিয়ে উঠল আফিয়া। 2 হাত দিয়ে নিজের মুখও চাপা দিয়ে কান্না আড়াল করতে চাইল বোনের কাছ থেকে। ততক্ষণে তার চাচাতো বোনেরা, তার খালাতো বোনেরা এসে দুপাশ থেকে জড়িয়ে ধরে পড়ল, চলো বিয়ের কোণে, অনেকক্ষণ হয়েছে তোমাকে ধাঁধায় রাখা, এবার চলো গোসল করতে চলো, আন্টি পানি তুলে রেখেছে। বোনের উদ্দেশ্যে অবাক্ত কোনো অনুভূতি চাউনিতে তাকালো আফিয়া। মনে পড়ল সেদিন রাতে উমাইরের বলা কথাগুলো। ছল ছল দৃষ্টি ওই নীলাভ অম্বরে রেখে মনে মনে প্রশ্ন করলো সৃষ্টিকর্তাকে, যদি কপালে নাই রাখবে মাবুদ, তবে কেন দিলে এই সাক্ষাৎ? সকাল থেকে আনন্দে উড়ে বেড়ানো মেয়েটার সব প্রসন্নতা বিলীন হয়ে গেল নিমিষে। বোনের মলিন আদলখানা দেখে বুকে কম্পন অনুভব করছে তামির।
তার শক্তি হলো না বিছানার মাঝে পুতুলের মতো বসে থাকা নির্জীব আদলের মেয়েটার কাছে যেতে। আফিয়াকে গোসল করিয়ে এনে নতুন শাড়ি পরিয়ে বিছানায় বসিয়ে রেখে বাকিরা অপেক্ষা করছে কখন তার সাজ সমাপ্ত হয়। কনে পক্ষকে জানানো হয়েছে বেনারসি মেহরুন রঙা, তাই সাজসজ্জা সে মোতাবেক দিতে হবে। পার্লার থেকে আসা মেয়েগুলো কত মায়া নিয়ে সাজাচ্ছে আফিয়াকে। বিপত্তি বেঁধেছে চোখে কাজল দেওয়া নিয়ে। আফিয়া নীরব অশ্রু বর্ষণের কারণে কাজল দিতেই পারছে না মেয়েটা। তামির এই সেই বাহানায় বার কয়েক বোনের আশেপাশে ঘুর ঘুর করে গেলেও তাইয়া এসেই কষিয়ে ধমক লাগিয়েছে, কান্না থামাতো, কাজল দেওয়া যাচ্ছে না। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য বিউটিশিয়ানদের কাছে মিনিট 5 সময় নিয়ে শান্ত হলো আফিয়া। নয়নজোড়া শান্ত হলেও বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে আসতে চাইছে। সাজগোজ শেষ প্রায়, চুলটা বাঁধা নিয়ে বিপত্তি। তাইয়া ভীষণ শান্ত স্বরে বলল, চুল খোলা রাখুন, চুলের দুপাশ থেকে গাজরাটা লাগিয়ে দিন, এত ভারী সাজের দরকার নেই। সাজগোজ পুরো দস্তর সমাপ্ত, কেবল শাড়িটা বরপক্ষ নিয়ে এলেই সেটা পরিয়ে দেওয়ার অপেক্ষা। বোনকে খানিকটা কাছে থেকে আফিয়া বলল, আপা আমার না খুব কষ্ট হচ্ছে। বনিতা ছাড়াই তাইয়া সোজাসাপটা প্রশ্ন ছিল, ভালোবাসিস কাউকে? বোনের হাত জোড়া ধরে কপালে ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল আফিয়া। কান্নার তোরে ভাঙা ভাঙা স্বরে বলল, এখন বলে আর কি হবে আপা, আমার বুকটা মনে হয় ভেঙে যাচ্ছে রে। বোনের মাথায় হাত বোলাতে বোলাতে কণ্ঠস্বরে গাম্ভীর্য এনে তাহিয়া বলল, কান্না থামা, সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে, দেখিস। অশ্রু মুছে নিল আফিয়া। নিজের প্রতি ভীষণ তাচ্ছিল্য আসছে, নিজেকে ধিক্কার জানাচ্ছে সে। অন্তত বোনকে বললে সবটা ঠিক করে দিত নিশ্চয়। এই ভাবনাটা তাকে দ্বিগুণ কষ্ট দিচ্ছে। বাইরে থেকে শোনা গেল গাড়ির শব্দ, শোনা গেল কোলাহল, শোনা যাচ্ছে ছেলে মেয়েদের হইচই। নিজের বুকে হাত চেপে ধরে বুকের ভেতরের কাঁপুনিটা লাঘব করতে চাইছে আফিয়া, কিন্তু পারছে না সে। হাত পা কাঁপছে সমানে। শোনা যাচ্ছে তাহিয়ার স্বর, দ্রুত গতিতে কারো এগিয়ে আসার শব্দ কানে এলো। হুড়মুড় করে পাত্রপক্ষের সাথে আসা মেয়েরা ঢুকে পড়ল আফিয়ার ঘরে, হাতে লাগেজ। তাদের জন্য শরবত নিয়ে হাজির কোহিলি এবং তার জায়েরা। লাগেজটা কোহিলির হাতে দিয়ে মোবাশ্বেরা জান্নাত বললেন, আমি সম্পর্কে আপনাদের জামাইয়ের ফুপু হই। এখানে শাড়ি ব্লাউজ সহ যাবতীয় সব আছে। আর ভাইজান বলেছে গহনা আমরা যা দিয়েছি সেটা দিয়ে সাজাবেন। আমাদের বাড়ির বউকে আমরা সাজিয়ে নিব, আপনারা দিবেন এই আবদার আমরা নিব না আপা। আমরা তো আপনাদের সেরা উপহারটা নিয়ে যাব। আফিয়াকে গহনা দিয়ে আগেই সাজিয়ে রেখেছিল কোহিলি। মোবাশ্বেরা জান্নাতের কথাই সব নিজে হাতে খুলতে খুলতে কান আটকালেন ঠোঁট চেপে। তখন মোবাশ্বেরা ফের বললেন, ওগুলো আপনার পুত্রবধূর জন্য রাখুন, তাকে মন ভরে সাজিয়ে আনবেন আপা। মেয়ে দিবে মেয়ের বাবা, এর চেয়ে বড় ত্যাগ আর কি হয়? কোহলির অশ্রুবাদ মানছে না যেন। একদিকে আদরের সন্তানের বিয়ে, অন্যদিকে নিজের দুহেত্তাদয়ের শ্বশুরবাড়ির লোকজনের মনোভাব বুঝে তিনি যেন খুশিতে পাগল হয়ে যাবেন। এতক্ষণ উর্মি চুপচাপ একপাশে বসে থাকলেও এই মুহূর্তে পা টিপে টিপে আফিয়ার পাশে এসে বসেছে। জহুরের দৃষ্টি নিয়ে দেখছে আফিয়াকে। একবার দুহাতে মুখ চেপে নিয়ে বিস্ময় প্রকাশ করছে, তো আরেকবার খুশিতে কাচুমুচু হয়ে হাতের আড়ালে মুখ লুকাচ্ছে মেয়েটা। এক ছুটে উঠে গিয়ে খাদিজার পাশে বসে ক্ষীণ স্বরে বলল, জেঠিমা, ভাবি একেবারে পরীর মতো সুন্দর, ভাইয়ার পছন্দ জাস্ট ওয়াও। খাদিজা জাহান আফিয়ার দিকে এগোতে পেছন থেকে মারিয়াম মঞ্জুর বললেন, দেখে আমার নাতবু দেখে। শাশুড়িকে সাথে নিয়ে আফিয়ার সামনে আসতে মৃদু স্বরে মেয়েটা অভিবাদন জানালো, আসসালামু আলাইকুম। কিন্নরি কণ্ঠ আর চন্দ্রাভার নাই আদলখানা দেখেই বউ শাশুড়ি একত্রে বলে উঠলেন, মাশাআল্লাহ। মাথা নুয়ে নিল আফিয়া। লাজরঙা আদলে বিশদ বর্ণিত হয়েছে এবার। তখনই কহিলি খানিক তাড়া দিয়ে বলল, আপনারা খেয়ে নেন আন্টি। আপা আসুন না আপনারা, এই যে আম্মা যান, তুমিও চলো। সবাই খুনসুটি করতে করতে কোহিলের সাথে যেতে তাহিয়া বিউটি পার্লার থেকে আসা মেয়ে দুটোকে তাড়া দিল শাড়ি পরানোর জন্য। পুরো উঠোন জুড়ে অতিথি আপ্যায়ন চলছে। মারিয়াম মঞ্জুর নাতনিকে কঠোর ভাষায় নিষেধ করেছেন তাদের আদরের নাত বউকে যেন বাইরের মানুষ না দেখে, একান্ত আপনজন ব্যতীত কেউ যেন দর্শন না পায় ওই পরিরানীর। সে কারণে বিয়ের আনুষ্ঠানিকতা গৃহ অভ্যন্তরে সারতে হচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বরকনেকে আনা হয়েছে বসার ঘরে। তাদের মাঝে পাতলা ভিনভিনে শুভ্র পর্দা দেওয়া। এপাশ থেকে ওপাশের মানুষটাকে দেখা যাচ্ছে না এখনো।
কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। আফিয়ার উদাসী মন অমনোযোগী মেয়েটাকে কাজী সাহেব বলেছিল, কবুল বলুন মা। সে তখনও যেন কোনো এক ঘরে আবদ্ধ। তার সম্বিত ফিরল বাবার ডাকে, আফিয়া আম্মা কবুল বলো। কেমন অপ্রকৃতিস্থ দৃষ্টি নিয়ে বাবার পানে তাকালো মেয়েটা, যেন কিছু হারিয়ে ফেলছে সে। পুপিয়ে কেঁদে উঠল। তাহমিদ এগিয়ে এসে বোনের পাশে বসে শক্ত করে হাতটা ধরে মিষ্টি হাসলো। আবার কানে এলো বাবার স্বর, হয়ে গেছে বল মা। কাপা স্বরে উচ্চারিত হলো কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে আফিয়ার উদ্দেশ্যে রেজিস্ট্রির খাতাটা এগিয়ে দিয়ে বলল, সই করো মা। হাত কেঁপে যাচ্ছিল আফিয়ার। গলার কাছে দলা পাকিয়ে থাকা কান্নাগুলো এবার বিস্ফোরণ হলো যেন। শব্দ করে কেঁদে উঠল সে। কাপা হাতে সইটা করতে কাজী সাহেব উমাইরাকে বলল, কবুল বলেন বাবা। কালক্ষেপণ করেনি উমাইর, মৃদু শব্দে বলেছিল কবুল। রেজিস্ট্রি কাগজে সই করে আমৃত্যু আর্থিক বন্ধনে আবদ্ধ হলো দুজনে। মোনাজাত হলো, দোয়া হলো, বিবাহের কাজ সমাপ্ত হলো। বিয়ের কাজ সমাপ্ত হতেই মাঝখানে থাকা শুভ্র পর্দাটা একটানে সরিয়ে দিল উর্মি। আফিয়ার অনবরত আদলখানায় সুদৃষ্ট রাখতে নিজের হৃদস্পন্দন গতির হ্রাস উপলব্ধি করল উমাইর। তার মহারানী তারই সামনে বসে এত অল্প সময়ের ব্যবধানে প্রিয় মানুষটাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করার সুযোগ পেয়েছে সে। তার বুকে কাঁপন উঠল স্রোতের ন্যায় যখন দেখল তার মহারানীর অশ্রু জল গাল বেয়ে ডুব করে কোলে এসে ঝরেছে। তখন তার ধ্যান ভাঙল পিতামহের কণ্ঠস্বরে। তিনি রইস সাহেবকে বলছেন, শুনুন বাবা, আজ কিন্তু আমরা বউ নিব না, পরে তো পরীক্ষা আর বেশি দেরি নেই। মায়ের কথা রেশ ধরে আফনান সাহেবও বললেন, জি বেআই সাহেব, আমার ছেলে বলেছে পরীক্ষা শেষ হলে একসাথে নিয়ে যাবে। এখন এ বাড়ি ও বাড়ি করে বৌমার পরীক্ষা নষ্ট হবে, তার চেয়ে ও থাকবে এখানে, আমরা চলে যাব। রইস সাহেব সবে মুখ খুলছিলেন কিছু বলার জন্য, তখনই উসমান আর উর্মি চেঁচিয়ে বলল, আমরাও থাকবো আব্বু, আমরা ভাইয়ের সাথেই যাব। চমকে গিয়ে মোবাশ্বের কিছু বলার আগেই রইস ভাইয়া বললেন, বল মা, আপনারা যা বলবেন, কিন্তু জামাই থাকলে আপনারাও থাকতে হবে। একদিন না হয় এই গরিবের বাড়িতে থাকলেন। সবাই ব্যস্ততা দেখালেন, নিজেদের কাজে তীব্রতা দেখিয়ে বিদায় নেওয়ার অনুমতি পেলেন। সন্ধ্যা নাগাদ অতিথিদের আর এক দফা আপ্যায়ন শেষে বিদায় দিলেন রইস ভুইয়া এবং কোহলি। দুজনের খুশি তাদের প্রসন্ন আদলে ঠিকরে পড়ছে। কন্যাকে বিদায় জানাতে হয়নি, এই আনন্দে তারা আপ্লুত। উমাইকে রেখে যাওয়ার সময় আফনান সাহেব ছেলের কাঁধে হাত রেখে বললেন, বাবা, তোকে কখনো কিছু দিতে পারিনি, আজ থেকে বলতে পারবো আমার ছেলেকে সেটা উপহার পেতে আমি বাধা দিইনি। অনুতাপের ভার কিছু কমলো বাবা। বাবার কথা শুনে উমাইর নিচু স্বরে বলল, চিন্তা করো না বাবা, তোমার উমায়ের তোমার অবহেলা পায়নি কখনো, তুমি আগলে রাখতে সময় করে। হাসি মুখে বিদায় নিলেন আফনান সাহেব। রইস ভুইয়ার সাথে মোলাকাত শেষ করে প্রসন্ন চিত্তে বিদায় নিলেন তিনি। সকলে সন্তুষ্ট হলো বউকে দেখে। উমাইরের পছন্দে প্রশংসা চলল বারবার। অতিথিদের বিদায় হতে তাহিয়া দৌড়ে এসে বোনকে বলল, শাড়ি পাল্টে দিব নাকি রে? শাড়িতে কষ্ট হচ্ছে না? উর্মি আফিয়ার পাশেই ছিল তখন। এসেছে থেকে আফিয়ার সাথে সাথে ঘুরছে মেয়েটা। তাহিয়ার কথা শুনতেই উর্মি বলে উঠল, শাড়িটা ভাইয়া পছন্দ করে নিয়েছে আপু, একদম সফট, ভারীর কথা চিন্তা করেই এটা নিয়েছে ভাইয়া। তাহিয়া হেসে বেশ রসিকতার ছলে বলল, তোমার ভাইটা কি আমার চেয়ে আমার বোনকে বেশি ভালোবাসে নাকি? উর্মি মৃদু হাসলো। জবাব নেই তার কাছে, সে কি বলবে। নীরবতা বরণ করে হাসি ছাড়া উপায় নেই তার। কোহলি সবাইকে খেতে ডাকলেও আফিয়া যায়নি। আফিয়ার সাথে উর্মিও সেটে রয়েছে। অগত তাহিয়া তাদের তিনজনের খাবার এনে গল্প করতে করতেই খেলো ঘরে বসে। নন্দিনীও খাবার প্লেট নিয়ে তাহিয়ার ঘরটা এসে বেকুবের মতো বলল, তাড়াতাড়ি শেষ করা ফিয়া, তোকে তোর ঘরে নিয়ে গিয়ে তোর জামাইয়ের পকেট না কাটা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। তাহিয়া মৃদু হেসে উঠে গেল। সে জানে তার বোন বেশ লজ্জা পাবে। সে থাকলে শাশ্বত নিয়ম অনুসারে বউ সেজে বসে আছে আপিয়া। বাইরে চলছে দর কষাকষি। নন্দিনী এবং অন্য কাজিনদের মিষ্টি খুনসুটি। রুমকি বলল, দুলাভাই, আমাদের বোনকে পাওয়া এত সহজ নয়। আমাদের আগে 20,000 টাকা দিয়ে তারপর যেতে পারবেন। উমাইর হাসি মুখে বেশ নিচু স্বরে বলল, ডাকাতি করা হচ্ছে, আমি মানছি না। নন্দিনী তো উচ্চ স্বরে বলে দিল, দুলাভাইয়ের হাসির দাম 10,000 টাকা। দুলাভাই, 10,000 টাকা ডিসকাউন্ট দিলাম, 10,000 দেন এবার। ওসমানের কাছে বেশ মজা লাগলো বিষয়টা। এগিয়ে এসেই বলল, আমাকে কিছু ভাগ দিলে আপনাদের পুরো 30,000 দিব কিন্তু। উমাইর বিস্ফোরিত নয়নে ভাইয়ের পানে চেয়ে বলল, মীর জাফর তোর মাঝে ফিরে এসেছে নাকি রে? মেয়ের দলটা উসমানের প্রস্তাব শুনে হৈ হৈ করে আনন্দের রব তুলল।
উর্মিও এগিয়ে এসে ওসমানের পাশে দাঁড়িয়ে বলল। আমিও আছি দলে। রুমকি চেঁচিয়ে বলল। বিয়েকে 5,000 টাকা দিব আমরা। শেষ পর্যন্ত হার মেনে 25,000 টাকা দিয়ে মুক্তি পেল উমাই। ভাইয়ের কান ধরে বলল। সুদ সময় ফেরত নেব দেখিস। ওসমান চোখ টিপে বলল। পরে দেখা যাবে। ততক্ষণে মেয়ের দলটা হৈ হৈ করে টাকা নিয়ে এগিয়ে গেছে সামনে। বড় ভাই বোন হওয়ায় তাহিয়া এবং তাহমিদ দুজনেই বসার ঘরে বসে কেবলই শুনে গিয়েছে সবটা। দরজার শব্দ পেয়ে আফিয়া বুঝতে পারলো কে এসেছে, কিন্তু তার বিবর্ষ হৃদয়টাই কেবল সেদিনে উমায়ের কথাগুলো মনে করে রক্তক্ষরণ হচ্ছে যেন। একেবারে হারিয়ে ফেললো মানুষটাকে। কত কত আহ্লাদি আবদা ছিল মানুষটার। নিজেকে ধাতস্থ করে আফিয়া নিজেকে জানালো কড়া স্বরে। অন্য পুরুষের কথা ভাবাও পাপ। এখন ওই মুহূর্ত থেকে তার কথা আর ভাববো না। দীর্ঘশ্বাস ছাড়তেই কর্ণগড়ে প্রতিধ্বনিত হলো। আসসালামু আলাইকুম মহারানী। আফিয়া চৌকিতে তাকালো ঘাড় ঘুরিয়ে। সবেগে ঘুরে তাকানোর দরুন ঘুমটা সরে গিয়ে উন্মুক্ত হলো তার মায়াবী আদলখানা। দৃষ্টিতে চরম অবিশ্বাস। একবাস না ভেবেই তরতর করে বিছানা ছেড়ে নেমে এলো মেয়েটা। তার হুড়হুড়ি দেখে উমাইর 2-3 কদম এগিয়ে এলো। ঠোঁটের কোণে সে স্নিগ্ধ হাসিটা লেগে আছে। আপিয়া তাকে অপ্রস্তুত করে দিয়ে ছুটে আসছিল দরজার পানে। তার গতি থামালো উমাইর। এক হাতে টেনে ধরলো তাকে। একটানে নিজের কাছে সরিয়ে এনে জিজ্ঞাসা করলো। কোথায় যাওয়া হচ্ছে? আগে না হয় ভালোবাসতে না? বর হিসেবে এখন অন্তত এইটুকু মায়া রাখো। আফিয়া তর্জনী উঠিয়ে বলল। আপনার সাথে হিসেব নিকেশ আছে। আফিয়ার 2 বাহু ধরে মৃদু ঝাঁকুনি দিয়ে উমাইর বলল। মহারানী, তুমি এখন আপার কাছে যেতে চাইছো? আফিয়া কাপা স্বরে বলল। ও সারাদিন আমায় কাঁদিয়েছে। উমাইর মৃদু হাসল। তার সামনে দণ্ডায়মান এই ললনাকে নিজের করে পাওয়ার জন্য কত কসরত করতে হয়েছে তাকে। কত রাত জাগা, কত স্বপ্ন বোনা এই মানুষটাকে ঘিরে আচমকা নিজের বাহু বেষ্টিন্যত আবদ্ধ করে নিল আফিয়াকে। সর্বশক্তি দিয়ে নিজের পক্ষে জমিয়ে নিল স্ত্রীকে। তার থুতনিটা ঠেকল আফিয়ার মাথায়। বেশ দৃঢ়তার সহিত উমাইর বলল। ভালোবাসি মহারানী, খুব ভালোবাসি। আফিয়ার সংকোচটা তাকে এই মানুষটাকে জড়িয়ে ধরতে দিচ্ছে না, তবে বাধাও দিল না। উমাইর বেশ খানিকক্ষণ বাদে বাহু বন্ধন ঢিলে করে বলল। আমার না শ্বাস টানতে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে খাবারের বাদাম ছিল, বাদামে আমার ভীষণ অ্যালার্জি। ব্যাস, এই 3টা বাক্যই আফিয়ার অস্থির হয়ে ওঠার জন্য যথেষ্ট ছিল। সংকোচ এবং লাজরাঙা অনুভূতি দমিয়ে উমাইরের হাত ধরে বিছানায় বসিয়ে তার বুকে মালিশ করতে করতে বলল। বেশি কষ্ট হচ্ছে? কিভাবে সারবে বলুন না, গরম পানি করে দিব? আফিয়ার অস্থির উচ্চারণ লক্ষ্য করে উমাইর নির্বাক চেয়ে রইল। তার জন্য বুঝি কেউ এমন উতলা হয়? হঠাৎই অনুভব করলো কোমল একখানা হাত তার গাল স্পর্শ করেছে। তার মনে হচ্ছে এই মানুষটার আগলে নেবার ধরনটা তার দম একেবারে আটকে দেবে। আফিয়া অনবরত গালে আলতো স্পর্শ করে প্রশ্ন করেই যাচ্ছে। কিভাবে আপনার কষ্ট কমবে বলুন? আমি আছি তো, আমি সব সামলাতে পারবো। অর্ধাঙ্গিনী রূপে জীবনে আসা এই দুরন্ত মেয়েটার হাতটা নিজের দখলে নিয়ে উমাইর বলল। আপাতত অ্যান্টিহিস্টামাইন থাকলে দাও। ড্রয়ার ঘেটে ছোট্ট সাদা দানার ঔষধের পাতাটা থেকে একটা ঔষধ টেবিলে থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে আফিয়া ছুটে গিয়ে উমাইরকে দিল। উৎকণ্ঠায় জমে আসা স্বরটাকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে বলল। একটু গরম পানি করে দিব? দুপাশে মাথা দুলিয়ে উমাইর বলল। আলোটা বন্ধ করো, চোখ জ্বালা করছে। খুবই দুঃখিত তোমাকে পেরেশানি দেবার জন্য। আফিয়ার আহত চাউনি যেন তার জীবন সঙ্গীর আদলের বেদনার ছাপটা আগাগোড়া পড়ে নিয়েছে। কাল বিলম্ব না করেই নিজের মুঠোফোনে তুলে নিল কারো নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে জবাব দিতেই অধীর কণ্ঠে বলল। আপা, একটু এই ঘরে আয় প্লিজ, আর্জেন্ট। উর্মির সাথে বসে এটা সেটা গল্প করছিল তাহিয়া। বোনের গল্পে ব্যাকুল হলেও বেশ কৌশলে উর্মিকে সেখানে বসিয়ে ছুটে এলো। দুয়ারের কপাট আলগা দেখে গলা পরিষ্কার করবার মতো শব্দ করে নিচু স্বরে বলল। আফিয়া। আফিয়া যেন দরজার পাশে ছিল। বোনের অত নিবু স্বরটা নয়তো শ্রবণ হতো। বোনকে এক হাত ধরে টেনে নিয়ে আবার দরজা বন্ধ করে উৎকণ্ঠা নিয়ে উমাইরের দিকে ইশারা করে বলল।
অসুস্থ লাগছে বলল। বুড়ো কুচকালো তাহিয়া, কপালে 2-3টা ভাঁজও দৃশ্যমান। এগিয়ে এসে কণ্ঠে মমতা টেনে শুধালো। উমাইর কি হয়েছে? ডক্টরের কাছে যাবে নাকি ভাই? উমাইর হতাশ চাউনিতে আফিয়ার পানে তাকে ঈষৎ অপরাধ বোধ করলো। বেশ নমনীয় স্বরে জানালো। সম্ভবত আজকের কোনো খাবারের বাদাম ছিল বা বাদামি মারাত্মক অ্যালার্জি আমার, এই কারণে হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে। বোনের মুখশ্রীতে ভর করেছে আমাবস্যার আঘাত। তাইয়া বুঝতে পেরে সহজাত স্বরে বলল। কোন মেডিসিন নাও ভাই? নামটা বলো, তাহমিদকে পাঠাই। মনে তো হচ্ছে ভীষণ কষ্ট পাচ্ছ। উমাইর অপরাধীর ন্যায় বলল। থাক না আপা। তাহিয়া কটমট দৃষ্টিতে তাকাতেই ঔষধের নাম বলে দিল উমাইর। তাহিয়া সঙ্গে সঙ্গে ছুটে গেল ভাইয়ের ঘরে। দরজার বাইরে দাঁড়িয়ে তাহমিদকে ডেকে চুপি চুপি সবটা বলে তাড়াতাড়ি ঔষধ আনতে পাঠালো। নিজে ছুটে গিয়ে গরম পানি বসিয়ে দিল চুলায়। গতকাল জ্যাঠার মুখে শুনেছে একাকিত্বের চাদরে মোড়ানো উমাইরের কথা। আফিয়াকে এখনো কিছু জানায়নি ইচ্ছে করে। তার বোনটা নিজে আবিষ্কার করুক জীবনসঙ্গীর যন্ত্রণা। খানিকটা আদা কুচি দিয়ে উষ্ণ পানিটুকু নিয়ে আবারও বোনের ঘরে এলো তাহিয়া। কণ্ঠস্বরে গম্ভীর রেখে উমাইরকে বলল। উমাইর, পানিটুকু খাও, একটু স্বস্তি লাগবে। উমাইরের টলমলে চাহনিতে হালকা পরিবর্তন এসেছে। চোখ জোড়া ঈষৎ লালচে হয়ে আসছে। বিছানার এক কোণে বসে যন্ত্রণা সহ্য করছে নীরবে। তার এক পাশে দাঁড়িয়ে আফিয়া পার কয়েক পিঠে মালিশ করে দিল। তাহিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে ছোট্ট চুমুক দিল তাতে। ভীষণ খারাপ লাগছে তাহিয়ার। মনে শুকনো মুখশ্রীতে যে কোনো মুহূর্তে শ্রাবণ ঢল নামার ঘোর আশঙ্কা। সে এগিয়ে গিয়ে জানালা খুলে দিল সব। প্রাকৃতিক নির্মল বাতাসটাও শরীরের অস্থিরতা কমায়। উমাইরের পাশ থেকে বোনকে টেনে এনে খোলা চুলগুলোতে হাত খোপা করতে করতে তাহিয়া বলল। টেনশন করিস না, আমি আছি না। দরকার পড়লে হাসপাতালে নিয়ে যাব। দাঁড়িয়ে না থেকে গিয়ে বস। তাহমিদ আসলে ওর নতুন টি শার্ট আর লুঙ্গি এনে দিব। ড্রেস চেঞ্জ করলে আরেকটু স্বস্তি আসবে। মিনিট বিশেক বাদে ছুটতে ছুটতে এলো তাহমিদ। না হাতে থাকা প্যাকেটটাকে এগিয়ে দিয়ে উমাইরকে বলল। ওষুধটা তাড়াতাড়ি নেন, আমি পাতলা টি শার্ট আর লুঙ্গি দিচ্ছি, বদলে রেস্ট করেন। উমাইর মাথা নুয়ে হাসলো। বেশ রয়ে বলল। লুঙ্গি পরতে আমি অভ্যস্ত না ভাইয়া। তাহমিদ হাসতে হাসতে নিজের ঘরে গিয়ে টি শার্ট আর চেক ট্রাউজারটা নিয়ে বোনের ঘরে এসে আমতা করে বলল। ভাই, গ্রামে অত দামি ট্রাউজার নেই। 5-6 দিন বাদে ক্রিকেট ম্যাচ আছে, তখন পরার জন্য কিনেছি এটা। একেবারে নতুন, আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারেন। তাহিয়া ঘড়িতে সময় দেখে ভাইকে ইশারা করে নিজেও তড়িঘড়ি করে প্রস্থানের জন্য উদ্যত হলো। যাওয়ার আগে আর একবার স্নেহ চড়ানোর স্বরে বলল। বেশি খারাপ লাগলে বলিস আফিয়া, আর ওর শ্বাসকষ্ট কমে না বাড়ে সেটার খেয়াল রাখিস। কথা বাড়াতে না দিয়ে দ্রুত কদমে দু ভাই বোন বেরিয়ে এলো। ওদিকে ওসমান এবং উর্মি আবারও সব শুনলে ভাইয়ের জন্য উতলা না হয়, সেই জন্য নিজেদের স্বাভাবিক রেখে দুজনেই নিজেদের ঘরের পানে এগিয়ে গেল। দরজাটা বন্ধ করে এক ছুটে উমাইরের পাশে এসে বসলো আফিয়া। পোশাক বদলানোর জন্য উমাইরকে তাগিদা দিল। বিনা বাক্যে স্ত্রী দেখানো লাগোয়া ওয়াশরুম থেকে বদলে এলো পোশাক। মাথাটা ভীষণ ঝিমঝিম করছে তার। কোনো মতে এসে বিছানায় গা এলিয়ে দিল। কয়েক মুহূর্ত যেন বউ দায়িত্বটা আয়ত্ত করলো আফিয়া। কোমল হাতে উমাইরের চুলগুলো আলতো করে টেনে দিচ্ছে। কপালটা মালিশ করতে করতে বলল। একটু কি ভালো লাগছে আপনার? জবাব দিল না উমাইর। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো প্রশ্ন করা মানুষটার দিকে। এই মেয়েটা কিভাবে তাকে এতটা যত্ন করে আগলে নিল সেটা ভেবে আনমনে হাসলো। আফিয়া অপেক্ষা করছে জবাব শোনার জন্য। জবাব না পেয়ে এবার স্বামীর গালে আলতো করে হাত রেখে বলল। আগে থেকে কষ্ট কম হচ্ছে? ভালোবাসো? প্রশ্ন শুনে আফিয়া এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। চোখের কিনার বেয়ে অবদ্ধ জলের ধারা নেমে এলো গাল বেয়ে। নাক টেনে কাপা স্বরে জবাব দিল। নিষ্ঠুর প্রশ্ন করলেন। আপনি না ভালোবাসেন আমায়? বুঝতে পারেননি বুঝি? দু হাতের কনুইতে ভর করে এক লাফে উঠে বসলো উমাইর। আফিয়ার কপালের উপর পড়ে থাকা চুলগুলোতে হালকা ফুটিয়ে বলল। আমার শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকবে। টলমলে চাহনিতে তাকিয়ে রইল আফিয়া। জবাব না দিয়েই উঠে যেতে নিলে মুখ ঘুরিয়ে শাড়ির আঁচল টেনে ধরে আফিয়া বলল। একটা প্রশ্নেরও জবাব পাইনি মহারানী।
আঁচল ধরে রেখে আফিয়াকে খানিকক্ষণ নিজের কাছে টেনে নিল সে। দুবাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে কাঁধে থাকা আঁচলটা উঠিয়ে ঘোমটা টেনে দিয়ে উমাইর বলল, আমার অনুভূতি না হয় আমি বুঝে নিব, তবুও এই তৃষ্ণার্ত মানুষটা একবার শ্রেয়বন করতে চাই। তার প্রিয় মানুষটা ঘোষণা জানিয়েছে ভালোবাসার। বুকে হাত রেখে শ্বাসটা টেনে আফিয়ার কপালে ছোট্ট চুমু এঁকে উমাইর বলল। জবাব দিবেন না? মাথা নুয়ে নিল আফিয়া, খানিক ইতস্তত করে বলল, বুঝতে পারছি না তো। গা দুলিয়ে হাসলো উমাইর। স্ত্রীকে বুকে টেনে নিয়ে দু হাতে জড়িয়ে ধরে নিচেই জবাব দিল, আচ্ছা, অপেক্ষায় থাকলাম। যেদিন বুঝতে পারবে সেদিন জানাবে। বেশ উৎসাহ ছেলে মেয়েদের সামনে ব্যাগগুলো রেখে জাহারা বেগম বললেন, তোমার বাবাকে ডেকে আনো সৃজা, আমার দায়িত্ব শেষ করেছি, এবার ওনার কাজটুকু হলো শুনি। হাত মুখ ধুয়ে ঘরে ঢুকতে স্ত্রীর কথা শোনা গেল গলা ছেড়ে। ইয়াসির সাহেব জানান দিলেন তিনি উপস্থিত হয়েছেন। জাহারা বেগম এক এক করে শপিং ব্যাগ খুলতে লাগলেন। সর্বপ্রথম ব্যাগটা মাইরার হাতে দিয়ে ইশারা করলেন খুলে দেখার জন্য। সবার জন্য নির্ধারিত ব্যাগটা দিয়ে এবার ভীষণ আমোদে কায়দায় খুললেন তাইহার জন্য কেনা জিনিসপত্রগুলোর ব্যাগটা। লাগেজ ভর্তি করে সব কেনাকাটা নিয়ে সায়ানকে সাথে নিয়ে কিনে এনেছেন। বাদবাকি কিছু জিনিস বিকেলে সিজা এবং মাহিরাকে সঙ্গে নিয়ে কিনে এনেছেন। সিজা অবাক হয়ে বলল, ও মা, বেনারসিটা খুবই প্রিটি লাগছে আম্মু। রক্ত জবার ন্যায় টকটকে লাল শাড়িটায় জামদানি কাজ করা, সাথে জরির কাজ করা ওড়না এবং হিজাব। সায়ান চেয়ে দেখলো মায়ের উৎফুল্লতা। সোহান খানিকটা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, এটা বিয়ের জন্য আম্মু? সায়ানের বউকে জিজ্ঞেস করতে একবার। জাহরা বেগম শাড়িটা নেড়ে চেড়ে বললেন, কল দিয়েছিলাম, তাহিয়া তো বলল আমি যেমনটা পছন্দ করি তেমন কেনার জন্য। আর কাতান শাড়িতে জামদানির কাজ তো এই বাজারে এর চেয়ে ভালো পেলাম না। মাহিরার বিয়ের সময় আর একটু সুস্থ ছিলাম, শহর থেকে কেনাকাটা করেছি, এবার শরীর কুলায় না বাবা। সোহান ঈর্ষৎ হেসে বলল, কসমেটিক্স আমি নিয়ে আসবো আব্বু, লোকাল জিনিস ত্বক নষ্ট হবে, আমি ভালো থেকে নিয়ে আসবো। বেশ খুশি হলেন জাহরা বেগম। তবে সায়ানের নির্লিপ্ততা বেশ পোড়াচ্ছে মানুষটাকে। সোহানও আর চোখে ভাইকে দেখে ভীষণ বিদিষ্ট হলো। ভাইয়ের নির্বুদ্ধিতায় ক্রোধ বাড়ছে তার। এই যে মায়ের মুখের হাসিটা ক্রমে মলিন হচ্ছে। মায়ের জন্য সোহান নিজে সব বেছে বেছে নিয়ে এসেছে। সে জানে তার মা এ যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, কারণ জেনারেশন গ্যাপ থেকেই যায়। মানুষ যতই আধুনিক হোক না কেন, কিন্তু আজ মুখ ফুটে বলতেও পারছে না কিছু, কারণ যার বিয়ে সে নিজেই মুখে কুলুপ এঁটে বসে আছে। কথায় কথায় সোহান বলল, সায়ান, মা এখন জুতো কিনে নি তোর বউয়ের জন্য, কাল আমি আর তুই একসাথে বের হয়ে কসমেটিক আর জুতো কিনে আনবো। সায়ান ঘাড় হেলিয়ে সহমত জানালো। কথা বাড়ার আগে মুঠোফোনটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে এগোতে উদ্যত হলো সায়ান। তার আগে সোহান বলল, তোর খামখেয়ালির জন্য একটা মেয়ের জীবন আধার ডাকিস না। তোর যদি মনে হয় বিয়ের পরও এসব করবি, তবে তার আগে নিষেধ করে দে ওই মেয়েটাকে। ভাইয়ের কাঠিন এবার থিতু হলো সায়ান। নিজেকে স্বাভাবিক রেখে জবাব দিল, আমি ওকে কোনো কষ্ট দিব না ভাইয়া। কথাটা বলে হনহন করে নিজের ঘরের পানে এগিয়ে গেল সায়ান। সোহানের মনটা বিষিয়ে উঠল। নিজের মেয়েটার দিকে তাকিয়ে মনে হলো, আমার মেয়েটার কপালে আমার সব সুখ লেখা হোক। আলো আধারের খেলা। পাক পাকালির কলকাকলিতে যখন চারপাশ ঘেরা, নিদ্রা হটিয়ে তখন বিছানা ছাড়ে তাহিয়া। তারও আগে কাজ শুরু করে কোহিলি। নিজের হাতে তৈরি করা এই সংসার রইসপুরার তুলনায় এই রমণীর প্রয়াসে আজ ব্যবসা প্রতিষ্ঠিত। কলপারে সবুজ ঘেরা বেষ্টনী। হাত মুখ ধুয়ে দাওয়ায় এসে বসলো তাহিয়া। হাত পায়ে ব্যথা অনুভূত হচ্ছে তার। সচরাচর আদলে আজও 2 কাপ চা নিয়ে কোহিলি এসে বসলো মেয়ের পাশে। কেমন একটা পাংশুটে আদলে বলল, গরুর বাছুরটার গায়ে কি জানি হয়েছে, 2-3 দিন ধরে দুধ খায় না দেখলাম। এত যত্ন করার পরও এত সমস্যা, আমি ক্লান্ত হয়ে গেছি। তাইয়া চায়ের কাপে চুমুক দিল। মুহূর্তেই তনু মনে ভর করলো প্রশান্তির রেখা। মায়ের দুশ্চিন্তাকে ঝেড়ে দিয়ে সে বলল, আমার যে হাত পা ব্যথা হচ্ছে। কই, তখন তো আফসোস করলে না আম্মু? গরুর বাচ্চার জন্য আফসোস হচ্ছে। আমাদের চাইতে তুমি গরুর বাচ্চাকে বেশি আদর করো। দাঁড়াও, আজকে ওকে 20 টাকা দিয়ে বেচে দিব।
মুহূর্তে বিষণ্ণ আদলে দেখা গেল প্রসন্নতার ছোঁয়া। চায়ের কাপ হাতে নিয়ে গা দুলিয়ে হাসলো কোহলি। মেয়ের কথায় যেন মানুষের হাসিই থামছে না। সেই ছোটবেলার মতো গাল ফুলিয়েছে তাহিয়া। এই দৃশ্যটাই কোহলিকে বেশি আনন্দ দিচ্ছে। মেয়েকে কিছু বলার জন্য সবে মুখ খুলেছিল কোহলি। হাসির চোটে নুয়ে পড়া মাথাটা তুলতেই দেখলো উর্মির মুগ্ধ চাউনি। মা মেয়ের খুনসুটি বেশ উপভোগ করছে সে। কোহলি হাসতে হাসতে ইশারা করলো তাকে পাশে এসে বসবার জন্য। উর্মি যেন যুগ যুগ ধরে চেনা এই মানুষদের। মেয়েটা এগিয়ে এসে তাহিয়াকে শুধালো, আপু, দাঁত পরিষ্কার করবো কিভাবে? ব্রাশ তো আনিনি। চায়ের কাপটা হাতে নিয়ে উর্মিকে সাথে করে কলপারে চলে এলো তাহিয়া। ছাউনি ঘেরা কলপারে ছাই রাখা আছে বদ্ধ কৌটাতে। তার পরনে গতকালের সেই জরির কাজ করা জামাটা। গরমে মেয়েটা নীরবে অস্বস্তি ভোগ করছে। চিকন চাকন দেহখানায় তাহিয়া বা আপিয়া কারো জামাই হবে না। ডান হাতের তর্জনী দিয়ে ছাই দিয়ে দাঁতগুলো মাজতেই তাহিয়া টিউবওয়েলের হাতলে চাপ দিল। গড়গড়িয়ে যেন পানির ফোয়ারা ছুটল। দু হাতের আঁচল ভরে পানি নিয়ে কুলি করল উর্মি। চোখে মুখে পানি ছেটিয়ে দিল বেশ নন্দিত কায়দায়। শীতল জল তার গাল ছুঁয়ে দিয়ে চুয়ে পড়ল শরীরে। চারপাশে পাখিদের উড়ে যাওয়া ছায়া ঘেরা আবহাওয়াতে মেয়েটা হাত দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আপু, আপনারা এখানে গোসল করেন? দুপাশে মাথা দুলিয়ে চোখের ইশারাতেও ভাবভঙ্গিমা দেখে তাহিয়া জবাব দিল, অবাধ্য চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে উর্মি দেখলো গাছের আগায় ঝুলছে আম। হলুদ বা হলদে সবুজ আমগুলো দেখে ডানে তাকালো সে। গাছের পাড়ে তাকাতেই দেখলো হলদে পাখিটা ডানা ঝাপটে উড়ে গেল। মেয়েটার প্রাণোচ্ছল অভিব্যক্তি প্রত্যক্ষ করে কোহলিও এগিয়ে এলো সেখানে। নিবু কণ্ঠে শুধালো, জামাটা পরে থাকতে বিরক্ত লাগছে না মা? তুমি শাড়ি পরতে পারো। আমার নতুন নতুন সুতি শাড়ি আছে, ব্লাউজও তোমার পরনে লাগবে। আগের ব্লাউজ তো, তখন আমিও পাটকাঠির মতো শুকনো ছিলাম। তবে সব নতুন রয়ে গেছে, পরে ব্যবহার করব বলে রেখেছিলাম, তো স্বাস্থ্য বেড়ে যাওয়ায় আর ব্যবহার করা হয়নি। উর্মি কিঞ্চিত হাসলো। সে নিজেও জানে না শাড়ি শিখতে সে কতটুকু সহজ হবে, তাই বিনা দ্বিধায় জানালো, কখনো পরা হয়নি শাড়ি, বুঝতে পারছি না কতটুকু হ্যান্ডেল করতে পারবো। কোয়েলি হাসলো। মাতৃ স্নেহের সুধায় তাকে অবগাহন করিয়ে হাত ধরে নিয়ে গেল তাহিয়ার ঘরটায়। তাহিয়া তাদের অনুসরণ করলো যন্ত্রের মতো। মেয়ের টেবিল থেকে চাবিটা নিয়ে আলমারির কপাট খুলতে খুলতে তিনি নিজেই বললেন, নতুন শাড়ি সব এখানে রেখেছি, মেয়েদের মন চাইলে নিয়ে সাজতে পারবে। কলাপাতা রঙের পাড়ের শাড়িটার জমিন ছিল লোহিত বর্ণের। ওই কলাপাতা রঙা পাড়ে ছিল পাতা ফুলের ডিজাইনের আদলে বুটিক করা। আলমারি ঘেটে লাল রঙা ব্লাউজ বের করে কোয়েলি হাসতে হাসতে বলল, সব ম্যাচিং ম্যাচিং, কিন্তু পেটিকোট তো লাল নেই। তাহিয়া ভুরু কুচকে বলল, সবুজ আছে দেখো আম্মু, সবুজই ভালো লাগবে। ঘুমটা হালকা হয়ে এলো উমাইরের। নিজের বাহু বন্ধনীতে প্রেয়সীর উপস্থিতি উপলব্ধি করলো। ভোরে পাখিদের সাথে জেগে ওঠা ছেলেটা আজ নিয়ম ভাঙলো। তার ইচ্ছে হলো তার মহারানীকে এভাবেই বুকে জড়িয়ে রাখতে। পরেক্ষণেই মনে হলো নামাজ পড়তে হবে তো। কোনো রকমে হাতে মুঠোফোনটা সময় দেখে আটকে উঠলো। 6টা বেজে 11 মিনিট হয়ে গেছে। তার নামাজটা কাজা হলো ভেবে অস্থির হয়ে উঠলো। তবুও আলতো স্পর্শে কোমল স্বরে বলল, মহারানী ওঠো, অনেক সময় হয়ে গেল, নামাজটা কাজা হলো। ঘুম ঘুম কণ্ঠে আফিয়া জবাব দিল, নামাজ পড়ে শুয়েছি আমি, আপনাকে ডেকেছি দুবার, নিজে ওঠেনি গন্ডার। আফিয়ার ঘাড়ের নিচ থেকে সন্তর্পণে হাতটা টেনে বের করলো উমাইর। তন্দ্রা ভাবটা এখনো দূর হয়নি। কেমন চোখ বুজে আসছে বারবার। তবুও অজু করার জন্য মরিয়া হয়েছে সে। ধীর কদমে ঘরের কোণে থাকা ওয়াশরুমটার দিকে এগিয়ে গেল সে। কোনো মতে অজুটা শেষ করে ফের বিপাকে পড়ল নামাজ পড়তে এসে। গলা খাদে নামিয়ে আফিয়ার পাশে বসে বলল, মহারানী পশ্চিম কোন পাশে গো? ঘুমের ঘরে আফিয়া জবাব দিল, পশ্চিম পাশে। জবাব শুনে মাথা চুলকাতে আরম্ভ করলো উমাইর। রসিকতার ছলে বলল, বাহ, খুব উপকার হলো, ধন্য আমি। আচানক ঘুমের রেশ কেটে গেল আফিয়া। ধরপড়িয়ে উঠে বসলো। তর্জনী উঁচিয়ে ইশারা করে বলল, এদিকে পশ্চিম, আপনি নামাজ পড়তে পড়তে চা নিয়ে আসবো? ইশারা করে প্রস্তাব নাকচ করলো উমাইর। নামাজের প্রস্তুতি নিতে নিতে বলল, ঘুম দিব, আবার মাথা ঝিমঝিম করছে।
কিছুক্ষণ ওভাবে বসে থেকে বিছানা ছাড়লো আফিয়া। হাই তুলতে তুলতে ঘর ছেড়ে এগিয়ে আসলো উঠোনের দিকে। বসার ঘর পেরিয়ে বাইরের দরজায় আসতে শাড়ি পরিহিতা অচেনা মানুষটার পিঠে দিকটা দেখে তড়িহড়ি করে মাথায় ঘোমটা টেনে পা টিপে টিপে উঠোনে আসতেই ঝটকা খেল যেন। মানুষটার পরিচিতি মুখশ্রী দেখেই হতাশ ভঙ্গিতে বলল, তুমি? আমি আরো কে না কে ভেবে ভয় পাচ্ছি। রান্নাঘর থেকে আলু ভাজি নিয়ে সবে বেরোচ্ছিল তাহিয়া। বোনকে দেখে নাক মুখ কুচকে কর্কশ কণ্ঠে বলল, 3 পিস কেন এখনই? উর্মিকে শাড়ি পরিয়ে চোখে কাজল দিয়ে দিয়েছি, আর তুই একেবারে 3 টুকরো পরে এসেছিস। যা যা, সুন্দর করে শাড়ি পরে আই। বোনের ধমক শুনে মুখ গোমড়া করে ফের ঘরের দিকে এগোলো আফিয়া। শাড়ি সামলাতে কষ্ট হয় তার, এটা ভেবেই গজগজ করতে লাগলো সে। নিজের ঘরটায় পা রাখতেই দেখলো সবে বিছানায় গা এলিয়ে দিচ্ছে উমাইর। কি জানি কি ভেবে উমাইরকে বলল, আবা আপনাকে উঠোনে ডেকেছে, জরুরি দরকার আছে বলল। আলসে ভঙ্গিতে বিছানা ছাড়লেও কেমন মনটা খচখচ করছে। তবু আফিয়ার তারা পেয়ে সে উঠোনের দিকে আসতে লাগলো। উমাইর ঘর ছাড়তে আফিয়া ঠোঁট চেপে হাসতে লাগলো, মিনমিন করে বলল, দুটোকেই জব্দ করলাম। বাইরের দরজায় এসে কেমন ইতস্তত করতে লাগলো উমাইর। বিশেষ করে উঠোনে কাউকে দেখতে না পেয়ে ভীষণ অপ্রস্তুত লাগছে তাকে। রান্নাঘর থেকে কত শব্দ পাচ্ছে সে, কিন্তু আফিয়া তো বলেছে উঠোনে আসতে। পরিচিত হাসির শব্দ কানে এলো তার, চবর্গীয় শব্দটা উচ্চারিত হলো অজান্তেই। মিনিট 2 সেভাবেই দাঁড়িয়ে থাকলো উমাইর। রান্নাঘর থেকে 2টো প্লেট হাতে নিয়ে বেরোচ্ছিল তাইয়া। তার পেছনেই উর্মি আসছিল হেলে তুলে। উমাইরকে দেখে তাইয়া সহজভাবে জিজ্ঞাসা করলো, ঘুম ভেঙে গেল এত সকাল সকাল? তাহিয়ার কথায় চমকালো উমাইর, তবু নিজেকে ধাতস্থ করে বলল, ডেকেছিলেন আপা? ভুরু কুচকে চোখ নাক বাঁকিয়ে তাহিয়া বলল, কি? কখন? নিজের হতবোধতায় আচ্ছা মতো কাবু হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল উমাইর। বুঝতে পারল ভীষণভাবে তাকে ঢপ মেরেছে আফিয়া। উর্মিটাকে কিছুটা সহজ হয়ে এলো সে। ভাইয়া, জীবনের প্রথম শাড়ি পরেছি। এতক্ষণে মোটেও খেয়াল করেনি উমাইর। বোনের কথা শুনে মুগ্ধ চাউনিতে তাকিয়ে দেখছে বোনটাকে। লায়ন টাকার মতো যেন সে হাওয়ায় খেলছে। অবচেতন মনে উমাইর বলে দিল, শাড়িতে তোকে মানিয়েছে দারুণ। কে পরিয়ে দিল? তাইহার দিকে ইঙ্গিত করে উর্মি বলল, আপু পরিয়ে দিল। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। সবাই মিলেমিশে কত আনন্দে থাকছে ভাইয়া। উমাইর মৃদু হাসলো। তার শ্রবানন্দিরও এলো তার মহারানীর আদুরি আলাপ। শাড়ি পরেছি আপা, কিন্তু কাল আমাকে সারাদিন কাঁদানোর শাস্তিস্বরূপ দুজনকে জব্দ কেমন করলাম? এবারে খানিকটা পেছনে ঘুরে আফিয়ার দিকে তাকাতেই চমকে গেল উমাইর। যেন প্রভাতের স্নিগ্ধতায় পুরোপুরি মোচিত হয়েছে মেয়েটা। নীলাভ শাড়িটাই যেন এক টুকরো আকাশ নেমেছে জমিনে। তাই এবার বেশ নমনীয় স্বরে বলল, উমাইর, এসেছো যখন তবে চলো চারপাশটা ঘুরে দেখো। সকালের বাতাসটা খুব প্রশান্ত। দৃষ্টি নড়ে নিল উমাইর, তবু আর একবার দেখলো স্ত্রীকে। রয়ে সে বলল, আচ্ছা।